উত্তরবঙ্গের ব্যস্ত এক শহর সৈয়দপুর, কিন্তু এই শহরেই লুকিয়ে আছে অন্য এক গল্প, ভিন্ন এক বাস্তবতা, এক অবহেলিত ইতিহাস। আজ আমরা জানবো সৈয়দপুরের বিহারি ক্যাম্পের গল্প। হ্যালো এভরিওয়ান, আমি রাশেদ মিজান আপনাদের সাথে আছি আজ এই সৈয়দপুরের 22টি ক্যাম্পের ইতিহাস বলার জন্য। এই ইতিহাস শুরু হয়েছিল বহু বছর আগে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের উত্তর পূর্ব সীমান্তের এক জেলা কোচবিহার। ব্রিটিশ শাসনামলে কোচবিহার ইংরেজ অধীনস্থ দেশীয় রাজ্য ছিল। সৈয়দপুর রেলওয়ে কারখানা স্থাপন করার পরে বিহার ও উত্তরপ্রদেশ থেকে অনেক শ্রমিক আনা হয়। এই শ্রমিকদের অনেকেই ছিল উর্দুভাষী মুসলিম। বিহার থেকে আসার কারণে তাদেরকে বিহারি বলে ডাকা হতো, আর এখান থেকে মূলত বিহারি নামের উৎপত্তি ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সৈয়দপুরে রেলওয়ে ওয়ার্কশপ এস্টাবলিশ করে, তখন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে, যেরকম কলকাতা, বিহার থেকে, ইউপি থেকে লেবার অফিসার সবাইকে নিয়ে আসছিল এখানে। 1947 সালে দেশ ভাগের পরে বিহারি মুসলিমরা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তখন এই শহর হয়ে ওঠে তাদের নতুন ঠিকানা। 1971 সাল দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ, আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় সমস্যা। মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, বাঙালি অবাঙালি। ঠিক সে সময় অনেক উর্দু ভাষীদের উপর পাকিস্তানপন্থীর অভিযোগও ওঠে। যুদ্ধ পরবর্তী সময় অনেক উর্দুভাষী বাংলাদেশেই থেকে যায়। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের সহযোগিতায় তৈরি হয় এই ক্যাম্পগুলো। সৈয়দপুরে প্রায় ছোট বড় মিলে 22টি ক্যাম্প রয়েছে, যেখানে প্রায় 25,000 লোকের বসবাস। আইসিআরসি ইন্টারন্যাশনাল কমিউনিটি অফ দ্য রেড ক্রস এখানে আসার পর এই যুদ্ধ বিধ্বস্ত পরিবারগুলোকে শহরের বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প হিসাবে তাদেরকে মোটা প্লাস্টিক দিয়ে তাম্বু বানিয়ে দিয়ে তাদেরকে এস্টাবলিশ করে দেয়। 1978 সালে রেলওয়ের অবসরপ্রাপ্ত গার্ড নাসিম খানের নেতৃত্বে একটি কমিউনিটি গড়ে তোলা হয়, যার নাম দেওয়া হয় এসপিজেআরসি। এই কমিউনিটির মাধ্যমে অনেক ধরনের ত্রাণ সুবিধা পাওয়া যেত, যা এখন অনেকটা প্রায় বিলুপ্ত। তারপরে পরবর্তীতে এসপিজেআরসি নামক একটা সংগঠন দাঁড় হয়েছে 78 সালে। তো 78 তারা লং মার্চ করছে পাকিস্তান যাওয়ার জন্য। আমাদের জনগোষ্ঠী যখন বুঝতে পারলো আমাদের নেতৃত্ব এটা ভুল নেতৃত্ব হচ্ছে, তখন মানুষ ব্যাক করা শুরু করলো। হাজারো মানুষ এখানে ছোট ছোট ঘরে বসবাস করছে। সংকীর্ণ গলির রাস্তা, সীমিত সামাজিক সুবিধা এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় তাদের মূল সমস্যা পানি নিষ্কাশনের ব্যবস্থা। এটা ছাড়া আমাদের সমস্যা, আমাদের বাড়ি ঘর নেই। যে 5টা আমার ছেলে, 5টা ছেলের মধ্যে এখন 2টা ছোট ছোট রুম আছে, ছোট ছোট রুম আছে 2টা। এটাই সমস্যা, আমাদের থাকার জায়গা নেই আমার বাচ্চা। পানির জন্য হাবুডুবু খাচ্ছি, আমাদের পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। বন্যা হোক বা আমাদের লেট্রিনে হোক, আমাদের মূল সমস্যা হচ্ছে লেট্রিনে পানি নিয়ে। যেটা আমরা কোনো একটা বড় যদি ড্রেন পাই বা যদি ড্রেন নিয়ে তাহলে আমাদের সমস্যাটা সমাধান হবে। কেটে যায় কয়েক বছর। 2008 সালে হাইকোর্টের আদেশ অনুযায়ী বাংলাদেশের 116টি ক্যাম্পবাসীকে নাগরিকত্ব দেওয়া হয়। তারপরে 2007 সালে কিন্তু ভোটার আইডি সবাই পাইছে। আমরা ক্যাম্পবাসীরা 2008 সালে পাইছি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এখানকার মূল সমস্যা পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটেশন, পরিষ্কার খাবার পানি এবং প্রতিটি ক্যাম্পে পানি নিষ্কাশনের এই অব্যবস্থাপনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ক্যাম্পবাসীদের জন্য। হ্যাঁ স্যার, টাকা পাই তো পান, এগুলা সুবিধা পান। 58টা পরিবারের এই ক্যাম্পে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানি নিষ্কাশনের সমস্যা। একটু পানি হওয়াতে এনারা আর ঘর থেকে বের হতে পারে না, এমন একটা অবস্থা। তো জনজীবন দুর্বিষহ হয়ে যায়, যার কারণে বর্তমান সময়ে তাদের দাবি একটাই, যে যেভাবে হোক একটা ড্রেনেজ ব্যবস্থা হোক এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। আল্লাহর রহমত আছে, বিভিন্ন এনজিওর সহযোগিতায় আমাদের বাচ্চারা এখন শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ডাক্তার,
এবং বুয়েটে চান্স পাইছে, ডাক্তার হয়েছে, সব কিছু আছে আমার ক্যাম্পে। এত খারাপ পরিবেশে থাকার পরেও এদের মেধাকে কাজে লাগিয়ে তারা এদেরকে যদি একটু ভালো পরিবেশে নিয়ে আসা যায়, তাহলে এখান থেকে সরকারের মানে চালিকা শক্তি অর্থনীতিকে এরাও অবদান রাখতে পারবে। পরিশেষে একটি কথাই বলবো, দুটি জনগোষ্ঠীর মাঝে ভাষাগত পার্থক্য থাকলেও ভালোবাসা ও আন্তরিকতার কোনো পার্থক্য নেই। তাই এই শান্তির শহরে সবাই মিলেমিশে থাকবো, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি।